আজকে রাতে একটা বিগ ম্যাচ, মাদ্রিদ ডার্বি, সিজনের প্রথম মাদ্রিদ ডার্বি, যেখানে মুখোমুখি হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদ। রাত 1টায় অ্যাটলেটিকোর ঘরের মাঠ সিভিটাস মেট্রোপলিটানোতে মুখোমুখি হচ্ছে এই দুদল। রিয়াল মাদ্রিদ লা লিগায় 39 ম্যাচ আনবিটেন। সবশেষ তারা যে ম্যাচটা হেরেছিল সেটা অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টেই তারা হেরেছিল গেল সিজনে, এবং লিগায় তো লা লিগায় ওই একটাই হার ছিল রিয়ালের। লা লিগায় শুধুমাত্র একটা হারের ক্ষত রিয়াল মাদ্রিদকে বহন করতে হয়েছে। গত সিজনে রিয়াল মাদ্রিদ লা লিগা জিতেছিল, গত সিজনে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল। সেই একটা ডাবল উইনিং সিজনে তাদেরকে দুটো হারের ক্ষত ইনফ্যাক্ট বহন করতে হয়েছে। সেই দুটো হারই এসেছিল এই দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে একটা লা লিগায়, যেটা সেপ্টেম্বরের 25 তারিখে এই সিভিটাস মেট্রোপলিটানোতেই গ্রিজমানরা রিয়াল মাদ্রিদকে হারিয়েছিলেন 3-1 গোলে। যেই ম্যাচে হারের পরই কার্লো আনচেলত্তি তার দলে একটা আমূল পরিবর্তন এনেছিলেন ট্যাকটিক্সে। সেই ট্যাকটিক্যাল পরিবর্তনের পরই রিয়াল মাদ্রিদের ওই একটা রিভলিউশনারি সিজন আমরা দেখেছি। রিয়াল মাদ্রিদ আতলেতিকোর মৌসুমের পরিসংখ্যান আমরা একটু যদি দেখি, আতলেতিকো মাদ্রিদ 4টা জয় পেয়েছে, কিন্তু আতলেতিকো মাদ্রিদের জয়গুলো এসছে খুবই কেইজি ভাবে। স্পেশালি সেল্তা ভিগোর সঙ্গে যে শেষ ম্যাচটাই হয়েছিল, সেখানে হুলিয়ান আলভারেজ শেষে গোল না করলে সেখানে তারা ম্যাচটা ড্র করতে পারতো। অন্যদিকে রিয়াল মাদ্রিদ তারা আস্তে আস্তে মনে হচ্ছে তারা তাদের ছন্দটা খুঁজে পেয়েছে। অবশ্য আতলেতিকো মাদ্রিদ ক্লিন শিট বেশি রেখেছে, রিয়াল মাদ্রিদ একটু কম রেখেছে। গোল ব্যবধানও আসলে আতলেতিকোর একটু কম, কিন্তু রিয়াল মাদ্রিদ বেশি, কারণ রিয়াল মাদ্রিদ বেশি গোল করেছে, আতলেতিকো আবার কম গোল কনসিড করেছে। সো এই ম্যাচটা যখন শুরু হচ্ছে, ধরুন আপনি যখন রিয়াল মাদ্রিদকে নিয়ে কথা বলেন সিজনে, তখন আপনি জানেন যে দুইটা ম্যাচে রিয়াল মাদ্রিদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, একটা হচ্ছে আপনার বার্সেলোনার সঙ্গে, আরেকটাই অ্যাটলেটিকোর সঙ্গে। এবং রিসেন্ট রেজাল্ট তো আসলে রিয়ালের পক্ষে কথা বলে না। এই রিসেন্ট রেজাল্টটা যখন অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে হয়, তখন রিয়ালের পারফরমেন্সটা থাকে একরকম, মানে ধরেন হচ্ছে চ্যাম্পিয়ন সুলভ পারফরমেন্স থাকে না। শেষ 5 ম্যাচের মধ্যে রিয়াল মাদ্রিদ জিতেছে কেবলমাত্র একটা ম্যাচে। আমরা লাস্ট সিজন রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকোর সাথে সেকেন্ড লেগটায় ড্র করেছিল, অ্যাটলেটিকোর কাছে তারা কোপা দেল রেতে হেরে গিয়েছিল, সুপার কাপে হারালো। এরপর অ্যাটলেটিকো রিয়াল মাদ্রিদকে গত সিজনের প্রথম, আপনি সেপ্টেম্বরে যে ম্যাচটার কথা বলছেন সেখানেও কিন্তু হারিয়েছিল 3-1 গোলে, এবং এর আগের সিজনের সেকেন্ড লেগ যেটা ছিল 1-1 গোলে ড্র হয়েছিল। কার্লো আনচেলত্তি এবং দিয়েগো সিমিওনের সব মিলে 25 বার দেখা হয়েছে একজন আরেকজনের সাথে। ওই জায়গায় কিন্তু একটা ব্যালেন্স আছে, 9-9 কিন্তু হারের সংখ্যাটাও কিন্তু অনেক, মানে দুইজনেই কিন্তু হেরেছেন প্রচুর, জিতেছেন, মানে ওই জায়গায় একটা খুবই স্টার্ক ব্যালেন্স আছে। তবে আতলেতিকো রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে একটু বলি, রিয়াল মাদ্রিদের মূল যে ট্রাম্প কার্ড যদি আপনি বলেন এই সিজনের জন্য, কিলিয়ান এমবাপে নাই। তবে রিয়াল মাদ্রিদের জন্য একটা বড় সুসংবাদ, কামাভিঙ্গা ব্যাক করেছেন, ট্রেনিংও করেছেন। হয়তো শুরু করবেন কিনা সেটা এখনই গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না, তবে কামাভিঙ্গা ব্যাক করাটা মানে হচ্ছে রিয়াল মাদ্রিদ মিডফিল্ড সলিড দিতে, কিংবা ধরেন ব্যাক লাইনেও আরও মোটামুটি একটা সুরক্ষা পাচ্ছে। আতলেতিকোর জন্য মানে আপনি যখন আতলেতিকো টিমটা দেখবেন, হুলিয়ান আলভারেজ এসছেন, সরলত এসছেন, তারপরও আতলেতিকো মাদ্রিদের সবচেয়ে বেস্ট প্লেয়ারটা এখনো আন্তোয়ান গ্রিজমান। এই সিজনে 2টা গোল করেছেন, 3টা অ্যাসিস্ট আছে। সো সব দিক থেকেই কিন্তু একটা মোটামুটি ব্যালেন্সড অবস্থা। আতলেতিকো তারা চ্যালেঞ্জ জানিয়েছে, সিমিওনে বলেছেন যে তারা টাইটেল জেতার মতো স্কোয়াড নিয়ে ম্যাচ খেলতে নামবেন, বা টাইটেল জেতার মতো ক্যালিবার তাদের রয়েছে, স্কোয়াড তাদের রয়েছে, কিন্তু পারফরমেন্সে এখনো আপনি কনভিন্সড কিন্তু না। দেখেন অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু এই সিজনে কোনো ম্যাচ আসলে হারে নাই, সেটাও একটা পয়েন্ট। এখন দিয়েগো সিমিওনে সেই জিনিসটাই বলছেন যে আমাদের একটা ব্যালেন্স করতে হবে পুরো স্কোয়াডের মধ্যে। লাস্ট ম্যাচটা সেল্টা ভিগোর সাথে তারা জিতলো 1-0 গোলে। সেই ম্যাচের পরপরই তিনি বলছেন যে সবকিছু জয়টা আসছে, কিন্তু হচ্ছে কনভিন্সিং উইন সেটা কিন্তু অ্যাটলেটিকো এখন পর্যন্ত আসলে পাচ্ছে না। এই ম্যাচের আগেও দিয়েগো সিমিওনের কথা যেটা, সেটা হচ্ছে যে 2 দিন আগে তারা আসলে শেষ ম্যাচটা খেলেছিল। এরপর যখন রিয়াল মাদ্রিদের সাথে ম্যাচ রয়েছে লা লিগায় মাদ্রিদ ডার্বি, তখন আসলে সেটা নিয়ে খুব বেশি হোমওয়ার্ক করার আসলে থাকে না। আমরা যা করেছি শেষ ম্যাচে, সেখান থেকে 2 দিনের মধ্যে সব পরিবর্তন করা কঠিন। রিয়ালের সাথে আমরা আগেও খেলেছি, ওদের সম্পর্কে জানি, নতুন ফুটবলার আসলেও ওদের খেলার ধরন তো আগেরটাই। এই জায়গায় তিনি ক্রুসের না থাকাটাকে বড় একটা প্লাস পয়েন্ট বলছেন। ওই যে খেলার ধরন জানেন, এই মানে প্রেডিক্টেই করে নিয়েছেন যে বেলিংহ্যাম তিনি হচ্ছে গিয়ে অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকাটাই খেলবেন, মডরিচ, ভিনিসিয়াস এবং রড্রিগোর পেছনটায় কোনো সময় তিনি উঠে আসবেন। মানে অনেকটা মুখস্থবিদ্যার মতো, মানে আনচেলত্তির সাথে একটা মেন্টাল গেম খেলছেন, তোমরা যাই করো সেটা তো আসলে জানি আমি। কিন্তু আনচেলত্তি তিনি কিন্তু আতলেতিকোর সঙ্গে এই মাদ্রিদ ডার্বিটাকে বেশ সিরিয়াসলি নিচ্ছেন এবং বলছেন যে তিনি এই মাদ্রিদ ডার্বি নিয়ে ভালো মতোই চিন্তিত। ডার্বি ম্যাচ
সব জায়গাতেই সবসময় আলাদা। গেলোবার থেকে এইবার আতলেতিকো আরও অনেক শক্তিশালী, সেটাতে কোনো সন্দেহ নেই, সেটাও আনচেলত্তি স্বীকার করে নিচ্ছেন। ওরা বার্সেলোনা আমাদের সঙ্গে লিগের শেষ পর্যন্ত লড়াই করবে। ওদের মাঠে যে খেলাটা অবশ্যই কঠিন, গেলোবার ওদের সাথে হেরেছিলাম, সেটা আমাদের শিক্ষা মানে শিক্ষা থেকে যদি আপনি শিখে ফেলেন তাহলে তো আপনি শিক্ষাটা প্রপারলি পেয়েছেন, কিন্তু প্রত্যেক সিজনে আসলে শিক্ষা নিতে হয়, কারণ গত সিজনে যেহেতু 2বার হেরেছেন আনচেলত্তি, তো এই সিজনের ম্যাচটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এবং যখনই আতলেতিকোর সঙ্গে ম্যাচটার কথা আসে তখনই আসলে ভিনিসিয়াস জুনিয়র একটা বড় লাইমলাইটে চলে আসেন, এবং এটাও শোনা যাচ্ছে যে ভিনিসিয়াসকে ভেঙানোর জন্য আতলেতিকো মাদ্রিদের ভক্তরা প্রস্তুত, এবং সেটার জন্য তারা যেন শাস্তি এড়িয়ে যান, তারা নাকি মুখোশ পরেও আসবেন। সো ওইটা একটা ইন্টারেস্টিং ব্যাটল, হয়তো অফ দ্য ফিল্ড ব্যাটল দেখা যাবে। এবং আগের শোতেও আমরা কথা বলছিলাম যে ভিনিসিয়াস, রদ্রিগো আর এনরিকের একটা ফরওয়ার্ড লাইন হয়তো দেখতে পারি। আবার এই জায়গায় দেখেন মানে কিছু জিনিস আছে যে কার্লো আনচেলত্তি কি করবেন। এই সিজন থেকে আমরা দেখলাম 4-3-3 ফরমেশনে তিনি শিফট করেছেন অনেকগুলো সময়। তাহলে কি হচ্ছে, যেহেতু কিলিয়ান এমবাপ্পে নাই, তখন কি তিনি ওটাতে যাবেন নাকি মিডফিল্ডে একজনের নাম্বারটা তিনি বাড়াবেন? আমার মনে হয় মিডফিল্ডে একজনের নাম্বারটাই তিনি বাড়াবেন, হয়তো তিনি, কারণ আপনি যদি খেয়ালটা করেন যে যেহেতু হচ্ছে চুয়ামেনি তো আছেই, হ্যাঁ, ভালভার্দে, মডরিচ এবং সামনে বেলিংহাম, যেই রিয়াল মাদ্রিদকে আমরা লাস্ট সিজনে দেখেছিলাম, সামনে ভিনিসিয়াস এবং রদ্রিগো, সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। একটা ট্রেডিশনাল 4-4-2 আমরা দেখতে পারি একজন এক্সট্রা মিডফিল্ডার নিয়ে, কারণ আতলেতিকো যেহেতু 3-5-2 ওই অ্যাগ্রেসিভ হাইব্রিড ফরমেশনে খেলবে। তবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এই ম্যাচটা মানে গতকালকের ম্যাচের মতোই একটা দুর্দান্ত উত্তাপ ছড়িয়ে যাবে, কারণ মাদ্রিদ ডার্বি তো একটা আলাদা হিসাব আছেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.